সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে বসে আমার আজকের এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রোগ্রামের সংগঠন বা প্রোগ্রামের স্ট্রাকচার নিয়ে। একটি প্রোগ্রামকে ভালোভাবে বুঝতে গেলে বা একটা প্রোগ্রামকে সুন্দরভাবে তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই এই প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচারটিকে ভালো করে বুঝতে হবে। কারণ এই স্ট্রাকচারের মধ্যে থেকেই একজন প্রোগ্রামার তার চাহিদা অনুযায়ী সমস্যাটি তুলে ধরেন প্রোগ্রামের সাহায্যে এবং প্রোগ্রাম সেটিকে সমাধান দিয়ে থাকেন। কাজেই কোনো প্রোগ্রামের সাহায্যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমেই তার স্ট্রাকচারটিকে ভালো করে বুঝতে হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমার চাহিদাটাকে প্রোগ্রামের কাছে তুলে ধরতে হবে। তো আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা প্রোগ্রামের সংগঠন বর্ণনা করতে পারবে, প্রোগ্রামের মৌলিক গঠন কাঠামো ব্যাখ্যা করতে পারবে এবং মৌলিক কাঠামো ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখতে পারবে। তো প্রথমেই আমরা জেনে নেব আসলে প্রোগ্রামের সংগঠন কি। একটি সি প্রোগ্রাম গঠিত হয় মূলত এক বা একাধিক ফাংশন নিয়ে। একটি সি প্রোগ্রামিং গঠিত হয় মূলত এক বা একাধিক ফাংশন নিয়ে, অর্থাৎ সি প্রোগ্রামিং হচ্ছে কতগুলো ফাংশনের সমষ্টি। কতগুলো ফাংশন নিয়েই আসলে একটা সি প্রোগ্রাম গঠিত হয়ে থাকে। এই ফাংশনগুলিকে বলা হয় সাবরুটিন। একটি সি প্রোগ্রামে থাকে প্রধানত দুটি অংশ, যার একটিকে বলা হয়ে থাকে হেডার সেকশন বা হেডার অংশ, আরেকটিকে বলা হয় মেইন সেকশন বা মেইন অংশ। এর মধ্যে কমন যেটি সেটি হচ্ছে মেইন ফাংশন, অর্থাৎ একটি প্রোগ্রামে মেইন ফাংশন থাকতেই হবে। প্রোগ্রামটি ছোট হোক বা বড় হোক, অবশ্যই সেই প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকতে হবে একটি মেইন ফাংশন, কারণ মেইন ফাংশন ছাড়া কখনোই প্রোগ্রাম কাজ করতে পারবে না। বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে আলাদা সোর্স ফাইলে বর্ণিত থাকে মেইন ফাংশনে ব্যবহৃত ফাংশন সমূহ। অর্থাৎ একটি প্রোগ্রাম যখন বড় হয়ে যায় তখন সমস্ত ফাংশনগুলোকে একটি জায়গায় লিপিবদ্ধ না করে সেটা আলাদা আলাদা সোর্স ফাইলে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখা হয় এবং মেইন ফাংশনকে রাখা হয় পৃথক আরেকটি ফাইলে। মেইন ফাংশন নির্বাহের মাধ্যমেই মূলত সি প্রোগ্রামিং এর নির্বাহটি শুরু হয় এবং অন্যান্য যে সাব ফাংশনগুলো আছে মেইন ফাংশনটি নির্বাহ করার পর ওই সাব ফাংশনে তাদেরকে কল করে নেওয়া হয়। এটি বড় বড় প্রোগ্রামের কথা কিন্তু বলছি, কিন্তু ছোট প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত মেইন ফাংশনের মধ্যে সাব ফাংশনগুলো থেকে থাকে। আমরা এখন একটি স্ট্রাকচারের মাধ্যমে সি প্রোগ্রামের যে মৌলিক গঠন সেটিকে একটু বোঝার চেষ্টা করব। প্রোগ্রামের শুরুতেই থাকে হচ্ছে প্রোগ্রাম কমেন্টস। এই অংশটাকে ডকুমেন্টেশন সেকশন বলা হয়ে থাকে। এই অংশে মূলত কি থাকতে পারে? এক বা একাধিক মন্তব্য থাকতে পারে, প্রোগ্রামের নাম থাকতে পারে, প্রোগ্রামের বিষয়বস্তু থাকতে পারে, প্রোগ্রামের নাম কিংবা ব্যবহারকারীর নাম ইত্যাদি সংযুক্ত থাকতে পারে। কোথায়? শুরুতেই যে অংশটিকে রাখা হয় সেটিকে বলা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এই ডকুমেন্টেশন সেকশনটিকে আলাদা করতে গেলে প্রথমেই একটি রাইট স্ল্যাশ, তারপরে স্টার, এরপরে প্রোগ্রাম কমেন্টস যেগুলো থাকবে সেগুলো লেখার পর আবার একটা স্টার দিয়ে তারপর আবার একটি স্ল্যাশ দিয়ে সেটাকে ক্লোজ করে দিতে হবে। অর্থাৎ এই স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ এর মধ্যবর্তী অবস্থানে মূলত এই প্রোগ্রামের কমেন্টস গুলো লেখা থাকে, যার মধ্যে বলেছি যে এই প্রোগ্রাম সম্পর্কিত একাধিক মন্তব্য থাকতে পারে, প্রোগ্রামের নাম থাকতে পারে, প্রোগ্রামের বিষয়বস্তু এখানে উল্লেখ থাকতে পারে, প্রোগ্রামার কে এবং কত তারিখে তৈরি করেছে ইত্যাদি বিষয়গুলো বা এগুলো ব্যবহারকারী কারা সেই বিষয় সংক্রান্ত তথ্য এখানে থাকতে পারে। তবে এটি কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কোনো বিষয় নয়। অর্থাৎ একটি প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম কমেন্টস এটা থাকতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। এরপরে যে অংশটি থাকে সেটিকে বলা হয়েছে ইনক্লুড হেডার ফাইল বা এটাকে লিংক সেকশন
বা এটাকে ইনক্লুড সেকশন কিংবা এটাকে হেডার সেকশন, বিভিন্ন ভাবে এটাকে বলা হয়ে থাকে। মূলত সি প্রোগ্রামিং এর শুরুতে আমি বলেছিলাম যে সি প্রোগ্রামিং এ বিদ্যমান থাকে অসংখ্য লাইব্রেরি ফাংশন। এই ফাংশনগুলোকে তৈরি করে সি প্রোগ্রামিং এর লাইব্রেরির মধ্যে রেখে দেওয়া হয়েছে। যখন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই অত্যাবশ্যকীয় প্রোগ্রামগুলো দরকার হয়, সেই প্রোগ্রামের নামগুলোকে শুধুমাত্র এই প্রোগ্রামের সাথে লিংক করে বা যুক্ত করে দিলেই লাইব্রেরি থেকে ওই ফাংশনটি এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে কাজ করে। এই অত্যাবশ্যকীয় যে ফাংশনগুলো প্রতিটি প্রোগ্রামের জন্য প্রতিবার এই লেখা থেকে বিরত থাকার জন্যই মূলত এই লাইব্রেরি ফাংশনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যে প্রোগ্রামটি একটি প্রোগ্রামের জন্য যে ফাংশনটি অত্যাবশ্যকীয়, সেই প্রোগ্রামটিকে বারবার লিখে সময় নষ্ট করা বা এটাকে ক্লান্তি তৈরি করা, এটি থেকে বিরত থাকার জন্যই মূলত এই লাইব্রেরি ফাংশনের ব্যবস্থা করা হয়েছে। এবং বলা হচ্ছে যে এই লাইব্রেরি ফাংশনগুলোকে এই ইনক্লুড হেডার ফাইল এই সেকশনে সেই লাইব্রেরি ফাংশনের নামটি যুক্ত করে দিলেই লাইব্রেরি থেকে ওই ফাংশনটি এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে কাজ করে। সো কম্পাইলারের সাথে বিভিন্ন যে লাইব্রেরি ফাংশনের সংযোগ স্থাপনের মাধ্যমে হেডার ফাইল যুক্ত করা হয়ে থাকে এই অংশে, যে অংশটির নাম হচ্ছে হেডার ফাইল, ইনক্লুড হেডার ফাইল বা লিংক সেকশন বা হেডার সেকশন বা ইনক্লুড সেকশন, বিভিন্ন ভাবে এটাকে বলা হয়ে থাকে। এরপরে যেটি অংশ, সেই অংশটি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, এটাকে ডেফিনেশন সেকশনও বলা হয়ে থাকে। অর্থাৎ ডেফিনেশন সেকশনের সমস্ত সিম্বলিক কনস্ট্যান্ট ঘোষণা করা হয়ে থাকে। যদি লাইব্রেরি ফাংশন বাদেও কোনো ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ একজন ব্যবহারকারী তিনি একটা ফাংশন তৈরি করেছেন, যে ফাংশনটি তিনি তার বিভিন্ন প্রোগ্রামে যুক্ত করে ব্যবহার করতে চান, এই সকল ক্ষেত্রে কি করা হয়, এই ইউজার ডিফাইন ফাংশনটি এই ইনক্লুড সেকশনের পরে সেই ইউজার ডিফাইন ফাংশনটিকে যুক্ত করে দিও ব্যবহারকারী বা প্রোগ্রামার কাজ করতে পারে। এরপরে যেটি থাকছে সেটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। আমরা সেই প্রোগ্রামিং আলোচনার শুরুতেও কিন্তু বলেছিলাম যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো মেমরি অ্যাড্রেসকে ব্যবহার করে কাজ করা হয় না। এই সি প্রোগ্রামিং এ কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কতগুলো ভেরিয়েবল, এবং সেই ভেরিয়েবলের নির্দিষ্ট মান দিয়েই কাজ করা হয়। কাজেই বলেছিলাম যে সি প্রোগ্রামিং বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বা মেমরি সম্পর্কে কোনো ধারণা না থাকলেও চলে। কারণ হচ্ছে যে এখানে মেমরি অ্যাড্রেসকে নিয়ে নয়, কিছু ভেরিয়েবলকে নিয়ে কাজ করা হয়। এই ভেরিয়েবল দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর একটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। আমরা যখন আগামীতে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টি স্পষ্ট করব। গ্লোবাল ভেরিয়েবল এমনই এক ধরনের ভেরিয়েবল যে ভেরিয়েবলের কার্যকারিতা কোনো একটি নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ একটি গ্লোবাল ভেরিয়েবল বিভিন্ন প্রোগ্রামে নিয়ে কাজ করা যায়। যদি কোনো প্রোগ্রামার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করতে চায় তাহলে এই ইউজার ডিফাইন ফাংশন অর্থাৎ ইনক্লুড হেডার ফাইলের নিচে যদি ব্যবহারকারী ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করতে না চায়, তাহলে যে ইনক্লুড সেকশনটি রয়েছে, ইনক্লুড সেকশনের নিচে সে গ্লোবাল ভেরিয়েবলটি ঘোষণা করে দিতে পারে। যদি সেই ইনক্লুড সেকশন এবং ইউজার ডিফাইন ফাংশন সবই ব্যবহার করে, তো তারপরে এসে মূলত গ্লোবাল ভেরিয়েবলটি ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে। অর্থাৎ এই সেকশনে সমস্ত গ্লোবাল ভেরিয়েবল, যে ভেরিয়েবলের প্রোগ্রামের সমস্ত ফাংশন কাজ করে, সেই ধরনের গ্লোবাল ভেরিয়েবলকে এখানে ঘোষণা করা হয়ে থাকে। এরপরে যেটি থাকে সেটি হচ্ছে আসলে মেইন ফাংশন বা মেইন সেকশন। মূলত প্রোগ্রাম যত ছোট কিংবা যত বড় হোক না কেন, বলেছি প্রতিটি প্রোগ্রামে একটি করে মেইন ফাংশন থাকবেই। একটি মেইন ফাংশনের কিন্তু আবার দুইটা অংশ থাকে। কি কি? যার একটি হচ্ছে ডিক্লারেশন পার্ট এবং অন্যটি হচ্ছে এক্সিকিউশন পার্ট। মেইন ফাংশনের মধ্যে বলেছি দুইটি অংশ থাকবে, একটি হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টে আসলে কিছু জিনিস ডিক্লেয়ার করে দেওয়া হয়। যেমন আমি বলেছিলাম কিছু ভেরিয়েবল আছে কি লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল গুলো কিন্তু আসলে মেইন ফাংশনের মধ্যেই অবস্থান করে। তো যদি কোনো প্রোগ্রামে লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয় তাহলে সেটি ডিক্লেয়ার করতে হবে কোথায়? মেইন ফাংশনের মধ্যে, শুরুর দিকে। এছাড়াও তাকে আরো কিছু বিষয় ডিক্লেয়ার করতে হয়, যে কিভাবে ইনপুট নেবে, কিভাবে প্রোগ্রাম কাজ করবে, কিভাবে সে প্রসেস করবে ইত্যাদি কিছু বিষয়।
সেগুলোকে মূলত ডিক্লারেশন পার্টের মধ্যে সেগুলো উল্লেখ করতে হয়। আর এক্সিকিউটেবল পার্ট হচ্ছে যে প্রোগ্রামটি কিভাবে এক্সিকিউট করবে, অর্থাৎ কিভাবে সে ফলাফল প্রদান করবে, ব্যবহারকারীর কাছে কিভাবে সে তথ্য তুলে ধরবে, এইগুলোকে বলা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। এই দুইটা পার্টও কিন্তু মেইন ফাংশনের মধ্যেই অবস্থান করে এবং এই মেইন ফাংশনের মধ্যেই থাকবে কি লোকাল ভেরিয়েবল, আর মেইন ফাংশনের বাইরে শুরুতেই থাকবে কি গ্লোবাল ভেরিয়েবল, আর মেইন ফাংশনের ভিতরেই থাকবে কি লোকাল ভেরিয়েবল। এই ডিক্লারেশন পার্টে প্রয়োজনীয় চলক যা নির্বাহ অংশে ব্যবহার করা হবে সেটি ঘোষণা করতে হয় এবং এক্সিকিউটেবল পার্ট প্রোগ্রাম কিভাবে নির্বাহ করবে সেটি ঘোষণা করতে হয়। এবং এর বাইরে আরো কিছু জিনিস থাকে, সেগুলো হচ্ছে সাব প্রোগ্রাম সেকশন। এই সাব প্রোগ্রাম সেকশনে এক বা একাধিক ব্যবহারকারীর তৈরি ফাংশন থাকবে বা মেইন ফাংশনে কল করা হবে। আমরা বলেছি যে যখন প্রোগ্রাম অনেক বড় হয় তখন ছোট ছোট সাব ফাংশনে সেটিকে বিভক্ত করা হয়ে থাকে। এই সাব ফাংশনগুলো অনেকটাই হতে পারে, যেমন ফাংশন 1, ফাংশন 2, ড্যাশ 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 ফাংশন n। অর্থাৎ একজন প্রোগ্রামার কতটা সাব ফাংশন নিয়ে কাজ করবে সে ততগুলো সাব ফাংশন মেইন ফাংশনের বাইরে রচনা করে রাখতে পারে এবং মেইন ফাংশনের মধ্যে থেকে ওই সাব ফাংশনগুলোকে কল করে সেটাকে কাজ করতে পারে। আমরা দেখব প্র্যাকটিক্যালি যদি কখনো সময় পাই এই সাব ফাংশন এবং মেইন ফাংশনের কাজটিও। তো যেটা বলছিলাম, সাব প্রোগ্রাম সেকশনে এক বা একাধিক ব্যবহারকারীর তৈরি ফাংশন থাকবে যা কি করবে মেইন ফাংশনে কল করে কাজ করা হবে। এটাকে আবার ইউজার ডিফাইন ফাংশনও বলা হয়ে থাকে। এখানে কিছু কথা বলে রাখি, সেটি হচ্ছে যেমন প্রথমে যে অংশটি দেখলাম প্রোগ্রাম কমেন্টস, এটি কিন্তু একটি প্রোগ্রামের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কোনো জিনিস নয়, অর্থাৎ প্রোগ্রাম কমেন্টস ছাড়াও কিন্তু একটি প্রোগ্রাম রচনা করা যায়। ইনক্লুড হেডার ফাইল, যদি প্রোগ্রামে তুমি কোনো লাইব্রেরি ফাংশনকে নিয়ে কাজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইনক্লুড হেডার ফাইল বা লিংক সেকশন এটিকে ব্যবহার করতেই হবে। তো আমরা জানি যে অনেক অত্যাবশ্যকীয় প্রোগ্রাম, যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট একটা অত্যাবশ্যকীয় বিষয়। এই অত্যাবশ্যকীয় ফাংশনগুলো কিন্তু লাইব্রেরি ফাংশন হিসেবে লাইব্রেরির মধ্যে রয়ে গেছে, তা আমরা সহজে এটা নিয়ে কাজ করতে পারি। কাজে আমাদের ইনক্লুড হেডার ফাইল বা লিংক সেকশন এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য। ইউজার ডিফাইন ফাংশন, যদি তুমি কোনো ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কাজ না করো তাহলে ইউজার ডিফাইন ফাংশনের দরকার নেই। গ্লোবাল ভেরিয়েবল, যদি তুমি গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ না করো তাহলে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন এই পার্টটি তোমার দরকার নেই। তাহলে উপরের মধ্যে আমরা যেটা দেখছি অত্যাবশ্যকীয় হচ্ছে ইনক্লুড হেডার ফাইল বা লিংক সেকশন এটি। এরপরে মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা বলেছি একটি প্রোগ্রাম ছোট হোক বা বড় হোক তাকে একটা মেইন ফাংশন থাকতেই হবে। কাজে একটি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় দুইটা সেকশন হচ্ছে হেডার ফাইল বা লিংক সেকশন, আর একটা হচ্ছে মেইন ফাইল বা মেইন সেকশন, যেটি কিন্তু আমি আলোচনার শুরুতেই বলেছি। এখন একটি সাধারণ উদাহরণের সাহায্যে যদি সি প্রোগ্রামের এই গঠনটিকে তুলে ধরা হয় তাহলে প্রথমেই আমরা বললাম অ্যাড টু ইন্টিজার নাম্বার, এটি কি কমেন্ট সেকশন। এই কমেন্টের মধ্যে আমরা বলে দিলাম যে এই প্রোগ্রামটি হচ্ছে আসলে অ্যাড টু ইন্টিজার নাম্বার, অর্থাৎ এখানে দুইটি পূর্ণ সংখ্যা যোগ করার একটি প্রোগ্রাম। তো এই যে কমেন্ট সেকশন বলেছে এটি কিন্তু অত্যাবশ্যকীয় নয়, আমি এটা ছাড়া কিন্তু প্রোগ্রাম রচনা করতে পারি। তো আমরা যদি সেইটাকে সি প্রোগ্রামিং এর ভাষায় লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখব। এরপরে ইনক্লুড, তারপর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে stdio.h, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ। এখানে ইনক্লুড করলাম একটি ফাইলকে, সেই ফাইলটার নাম হচ্ছে stdio.h, ফাইলটির নাম। এর ব্যাখ্যা কি? std স্ট্যান্ডার্ড, io ইনপুট আউটপুট, অর্থাৎ একটি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় বিষয় হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ইনপুট আর একটা স্ট্যান্ডার্ড আউটপুট। কারণ প্রোগ্রাম তৈরি করা হয় কোনো সমস্যার সমাধানের জন্য। তো প্রোগ্রামকে সেই সমস্যাটি জানাতে গেলে অবশ্যই একটি ইনপুটের ব্যবস্থা থাকতে হবে এবং সেটি সমাধান করে আমার সামনে যখন তুলে ধরবে তখন অবশ্যই তাকে একটা আউটপুটের ব্যবস্থা করে দিতে হবে। তো এই যে ইনপুট এবং আউটপুটের ব্যবস্থা ছাড়াই কিন্তু আসলে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম কল্পনা করা যায় না। সেই কারণে আমাদের প্রথমেই এই ফাইলটিকে অবশ্যই ইনক্লুড করতেই হবে stdio.h। তাহলে std বলেছি কি স্ট্যান্ডার্ড, i হচ্ছে ইনপুট, ও হচ্ছে
আউটপুট ডট এইচ। ডট এইচ এটি হচ্ছে এক্সটেনশন বা তার টাইপটা হচ্ছে এইচ মানে হিডেন অবস্থায় সে কোথায় রয়েছে, লাইব্রেরির মধ্যে রয়েছে, লুকায়িত অবস্থায়, সেটি দেখা যাবে না। কিন্তু তোমার প্রোগ্রামের সাথে যুক্ত করে দিলে প্রোগ্রাম থেকে এসে সে কাজ করে যাবে। এই ফাইলটিকে বলা হচ্ছে stdio.h। এটি একটা হিডেন ফাইল, হিডেন অবস্থায় লাইব্রেরির মধ্যে রয়েছে, সেটি কি করলাম এখানে যুক্ত করে দিলাম। এরপরে ইন্টি মেইন ফাংশন শুরু। আমরা এর আগে বলেছি মেইন, এখন ইন্টি কেন লিখলাম? তোমরা যদি বই দেখো তাহলে বইয়ের কোনো প্রোগ্রামে শুধু মেইন লেখা রয়েছে, কিংবা কোথাও রয়েছে ভয়েড মেইন, কোথাও রয়েছে ইন্টি মেইন। এই ইন্টি মেইন, ভয়েড মেইন কিংবা মেইন এর প্রত্যেকটার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। ইন্টি এক ধরনের মেইন, ভয়েড এক ধরনের মেইন, বা কোনো কিছু ছাড়াই শুধু মেইন লিখলে সেটাও এক ধরনের মেইন। সবই কিন্তু আসলে মেইন ফাংশন। তো আসলে ইন্টিজার লিখলে কি হয়, বা ভয়েড লিখলে কি হয়, কিংবা কোনো কিছু না লিখলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব যখন আমরা একটু পরে একটা প্র্যাকটিক্যালি প্রোগ্রাম দেখব, তখন নিয়ে আমরা এই বিষয়টি আলোচনা করব। তো এটা হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যেই ইন্টি এভিএস, মেইন ফাংশনের মধ্যে দুইটা পার্ট থাকে। কি বলেছে? একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্টের মধ্যে আমরা বললাম ইন্টি এভিএস। এখানে ইন্টি দিয়ে এভিএস এই ভেরিয়েবলগুলোর ডেটা টাইপ ইন্টিজার সেটি বলে দেওয়া হয়েছে। এভিএস তিনটি ভেরিয়েবল, কোন ধরনের? লোকাল ভেরিয়েবল, মেইনের মধ্যে রয়েছে, এটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। এই লোকাল ভেরিয়েবলটি কোন টাইপ? ইন্টিজার টাইপ। ভেরিয়েবল ইন্টিজার টাইপ হলে কি হয় বা আদার্স টাইপ হলে কি হয়, সেটি আমরা বিস্তারিত কথা বলবো ভেরিয়েবল নিয়ে যেদিন কথা বলবো। আমরা আজকে শুধু প্রোগ্রামের সংগঠন বা স্ট্রাকচারটি নিয়ে বা গঠনটিকে নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে ইন্টি এভিএস, তার মানে হচ্ছে তিনটা ভেরিয়েবল, একটি এ, একটি বি, একটি এস, কোন টাইপের? ইন্টিজার টাইপের। তারপর আমরা বললাম যে স্ক্যানএফ, এটি আসলে একটি ইনপুট ফাংশন। স্ক্যানএফ এখানে ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে একটা পার্সেন্ট সিম্বল দিয়ে ডি দেওয়া আছে, তারপর একটা কমা দিয়ে একটা এম্পারসেন্ট সিম্বল দিয়ে এ দেওয়া রয়েছে। এখানকার ব্যাখ্যাটি হচ্ছে যে স্ক্যানএফ একটি ইনপুট, সেই ইনপুট স্ক্যানএফ হচ্ছে ইনপুট। কোন ধরনের ইনপুট হবে? পার্সেন্ট ডি, এটা ডেসিমাল টাইপের। কমা দেওয়ার পর অ্যাড্রেস অফ এ, এম্পারসেন্ট এ, এটাকে অ্যাড্রেস হিসেবে এখানে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাড্রেস অফ এ তার মানে হচ্ছে প্রথমে যে ইনপুটটি দেওয়া হবে সেই ইনপুটটি মেমোরির এ নামক যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসের কাছে রেখে দেবে। এ কোথা থেকে আসলো? ওই যে প্রথমে ইন্টি এ বি এস বলে দেওয়া হয়েছে, এই তিনটা ভেরিয়েবল আছে। প্রথমে যে ইনপুটটি আসবে বলা হচ্ছে এই ইনপুটটি এ নামক যে আছে তার কাছে দিয়ে আসো। তারপর বললাম আরো একটি স্ক্যানএফ। এখানে স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করা হচ্ছে ইনপুট প্রদান করার জন্য। বলেছি এখানে পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের ইনপুট, যেটাকে ফরম্যাট স্পেসিফিকেশন বলা হয়ে থাকে বা ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়ে থাকে। বলা হচ্ছে আরো একটা ইনপুট, সেটিও কি ডেসিমাল টাইপের, সেটাকে নিয়ে কি করবা? বি নামক যে আছে তার ঠিকানায় এটাকে পৌঁছে দিয়ে আসবা। তারপর এসে বললাম s ইকুয়াল a প্লাস b। এখানে a প্লাস b এই দুইটাকে যোগ করে s এর কাছে পৌঁছে দাও। তো আমরা সাধারণত যোগ করতে গেলে যদি 5 যোগ 7 সমান সমান 12 ডাইনে লিখি, কিন্তু এখানে কি করতেছে? a এবং b কে যোগ করতেছে, যোগ করে সেটাকে বামে দিয়ে দিচ্ছে। কেন? এখানে সমান হিসেবে যে চিহ্নটি আমরা দেখছি সি প্রোগ্রামিং এর ভাষায় এই চিহ্নকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান দিকে যে জিনিসটি আছে সেদিকে বাম দিকের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ ডান দিকে যে বিষয়বস্তুটি থাকবে সেই বিষয়বস্তুটিকে বাম দিকে যে থাকবে তার কাছে পৌঁছে দেবে। তো এখানে অ্যাসাইনমেন্ট সিম্বল কি করছে? এ এবং বি এটাকে যোগ করে তার বাম পাশে কি আছে? এস, তার কাছে পৌঁছে দিচ্ছে। সি প্রোগ্রামিং এর ভাষায় এই সিম্বলটিকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমরা যেদিন অপারেটর পড়বো সেদিন এই অপারেটর গুলো, ওই যে উপরে কমা বা পার্সেন্ট বা এম্পারসেন্ট যেগুলো আমরা দেখলাম, বা এই যে সমান চিহ্ন বা যোগ চিহ্ন, এগুলোর সব আমরা আলোচনা করব যেদিন অপারেটর নিয়ে পড়বো। আমরা কিন্তু আজকে আলোচনা করছি মূলত শুধু প্রোগ্রামের স্ট্রাকচারটি বোঝার জন্য। এরপরে কি বলছে? প্রিন্টএফ। প্রিন্টএফটা কিন্তু হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফ তারপর পার্সেন্ট ডি, এটি দ্বারা কি বোঝাচ্ছে? এটা ইন্টিজার, অর্থাৎ ইন্টিজার টাইপে এস এর কাছে যে জিনিসটি রয়েছে সেই জিনিসটি তুমি প্রিন্টএফ মানে আউটপুট বা ফলাফল হিসেবে প্রদর্শন করো।
এরপরে যেটিকে বলা হচ্ছে রিটার্ন জিরো। এই রিটার্ন জিরো কি, এটিরও অর্থ আমরা যখন প্র্যাকটিক্যালি প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন আমি এটা বলবো। রিটার্ন জিরোর সাথে ওই যে ইন্টি মেইন এটির একটা সম্পর্ক রয়েছে। ইন্টি মেইনের কারণে এখানে রিটার্ন জিরোটি ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে সেটি আমরা একটু পরে প্র্যাকটিক্যালি কথা বলার সময় সেটি আমরা দেখব। তো এখন এখানে দেখো এই যে স্ক্যানএফ, স্ক্যানএফ বলেছে একটা ইনপুট ফাংশন। তাহলে স্ক্যানএফ ইনপুট ফাংশন, সে কিভাবে ইনপুট নেবে, কার কাছে পাঠাবে, কি করবে। প্রিন্টএফ একটা আউটপুট ফাংশন, সে কিভাবে আউটপুট নেবে, কোথায় পাঠাবে, সবকিছু কোথায় বলে দেওয়া আছে। ওই যে stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে লাইব্রেরি ফাংশনটি আছে, সেই লাইব্রেরি ফাংশনটির মধ্যে বলে দেওয়া আছে। যখন স্ক্যানএফ শব্দটি প্রোগ্রাম দেখবে বা প্রিন্টএফ শব্দটি প্রোগ্রাম দেখবে, তখনই কিন্তু প্রোগ্রাম ওই যে হিডার ফাইলের কাছে পৌঁছে যাবে। যাওয়ার পরে হিডার ফাইলের মধ্যে স্ক্যানএফ কি কি কাজ করবে, প্রিন্টএফ কি কি কাজ করবে, কিভাবে তাকে কাজ করতে হবে, সবকিছুই কিন্তু বর্ণনা করে দেওয়া আছে। সেই বর্ণনা অনুযায়ী সে কিন্তু এই প্রোগ্রামে এসে কাজ করে। তো এই যে কাজটি করার জন্য মূলত আসলে কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলটি বলে দেওয়া হয়েছে। এখন এই স্ট্রাকচারের মধ্যে যেটি আমরা দেখলাম সেটি কিভাবে প্র্যাকটিক্যালি একটি কোড জেনারেট সফটওয়্যারে ব্যবহার করা হয় আমরা সেটি দেখব। মূলত এই কোড জেনারেট সফটওয়্যার আলোচনা করতে যাই আমরা ওই যে ইন্টি মেইন বা রিটার্ন জিরো এই বিষয়গুলোকে আমরা আরেকটু স্পষ্ট করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি যে কোড জেনারেট সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সি প্রোগ্রামিংটি কোডিং করা হয়। দেখি সি প্রোগ্রামিং এর কোড জেনারেট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন কোড ব্লকস, টার্বোসি কিংবা রয়েছে ডেভ সি, বিভিন্ন ধরনের কোড জেনারেট সফটওয়্যার রয়েছে। তো মূলত আমরা ব্যবহার করব হচ্ছে কোড ব্লকস এই সফটওয়্যারটি। কোড ব্লকস এই সফটওয়্যারটি অধিকাংশ প্রফেশনাল প্রোগ্রামাররা এটাই ব্যবহার করে থাকে, যে কারণে মূলত আমরা এটা নিয়ে কাজ করার চেষ্টা করব। তো কোড ব্লকস সফটওয়্যারটি আমরা চালু করলাম। এই সফটওয়্যারটি হচ্ছে একটি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম আইডিই। ওপেন সোর্স, এটি ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া যায়। এটি তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে, এর জন্য কোনো সিরিয়াল কি বা রেজিস্ট্রেশন কি কোনো কিছু দরকার হবে না। তো তোমরা ইন্টারনেট থেকেই মূলত কোড ব্লকসটির যে লেটেস্ট যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি তোমরা নামিয়ে নেবে। এখানে আমরা বলেছি ক্রস প্ল্যাটফর্ম আইডিই। ক্রস প্ল্যাটফর্ম বলতে যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে এই যে কোড জেনারেট সফটওয়্যার, এটি দ্বারা শুধু সি প্রোগ্রামিং নয়, জাভার কোড জেনারেট করা যাবে, পিএইচপি কোড জেনারেট করা যাবে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু এখানে কোডিং করা যায়, যে কারণে এটাকে বলা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম আইডিই। এটির অর্থ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে। যেমন বলেছি সি প্রোগ্রামিং এর কোড জেনারেট করা যাবে, জাভার কোড জেনারেট করা যাবে, পিএইচপি কোড জেনারেট করা যাবে, সেই কারণে এটাকে বলা হয়েছে। তো বলেছে এটা ওপেন সোর্স। তো এই সফটওয়্যারটি যখন তোমরা চালু করবে তোমাদের কম্পিউটারে, এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এই ইন্টারফেসের মধ্যেই উপরে যে কিছু মেনু রয়েছে সেই মেনুগুলো থেকে আমরা দেখলে বুঝতে পারবো সাধারণত মেনু নিউ মানে নতুন একটা কিছু তৈরি করার জন্য, ওপেন মানে তৈরি করা কোনো কিছু ওপেন করার জন্য। এছাড়া এই যে নিচে কিন্তু আসলে কিছু মেনু শর্টকাট আইকনও রয়েছে, সেখানে আমরা ক্লিক করে এটাকে এখান থেকে চালু করতে পারি। তো প্রথমে এই যে ডান পাশে যে স্টার্ট হেয়ার, এখানেও আমরা কিছু দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট বা এখান থেকে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা নতুন প্রজেক্ট বা এক্সিস্টিং কোনো প্রজেক্টকে তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে না করে এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম, দিয়ে ফাইল ক্লিক করে আমরা নিউ ক্লিক করে একটা এমটি ফাইল নিলাম। এটি হচ্ছে একটি আনটাইটেলড ফাইল, এখানে কোনো টাইটেল নেই। যখন আমি একটা প্রোগ্রাম তৈরি করে সেটাকে সংরক্ষণ করব তখনই সেটি আসলে একটা টাইটেল নেবে। তো আমরা এখানে কাজটি করতে চাই। কাজটি করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কমেন্ট সেকশন, আমরা কমেন্ট সেকশনটাকে কাজে লাগাবো না। তারপরে যদি আমরা দেখতে চাই আসলে কমেন্ট সেকশনটা কেমন করে করতে হয়, আমরা বলেছিলাম কমেন্ট সেকশন একটি স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে, তারপর আমরা বলেছিলাম যে অ্যাড। তো এখানে আমরা কমেন্ট সেকশনটা বলেছিলাম এরকম করে। এটি প্রোগ্রামের কোনো অত্যাবশ্যকীয় জিনিস নয়, এটি প্রোগ্রাম তুমি লিখতে পারো না লিখতে পারো এমন কোনো বিষয় নয়। তবে তুমি যদি কখনো প্রোগ্রামার হও বা প্রোগ্রাম করতে চাও তাহলে এটি উপরে লিখে রাখলে পরবর্তীতে যখন তুমি প্রোগ্রামটি চালু করবে তখন তুমি বুঝতে পারবে আসলে প্রোগ্রামটি কিসের বা কি উদ্দেশ্যে লেখা হয়েছিল, কত তারিখে লেখা হয়েছিল ইত্যাদি বিষয়গুলো তুমি কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। প্রোগ্রাম যখন রান করানো হবে তখন কিন্তু কমেন্ট সেকশনটি রান করবে না বা এটি কিন্তু শো করবে না।
তারপর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইনক্লুড সেকশন। ইনক্লুড বলেছি stdio.h। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলবো, সেটি হলো যে প্রোগ্রামটি চালু করার পরেই তোমরা কি করবে, সেটি হলো যে এই প্রোগ্রামটিকে একটা টাইটেল দিয়ে সেভ করে নেবে, তাহলে যে সুবিধাটি পাবে। আমি এখন যখন লিখছি দেখো সবগুলো কিন্তু কালো রঙে হয়েছে। আমার যদি এর কোনো একটা সিনট্যাক্স বা গ্রামাটিক্যাল ভুল হয় আমি কিন্তু বুঝতে পারবো না, কিন্তু যদি আমি এই ফাইলটাকে সেভ করে নিই তখন এই লেখার কালারটা পরিবর্তন হয়ে যাবে, এবং পরিবর্তন হওয়ার কারণে যদি কোথাও ভুল হয় তাহলে সেটা আমরা কালার দেখেই বুঝে ফেলতে পারবো। এবং পাশাপাশি আরো যে জিনিসটা হবে, এখানে এই যে সাজেস্ট যে কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলোকে যখন তুমি লিখতে যাবে তখন তার প্রথম ওয়ার্ডটি দিলেই সেই প্রথম একটা ক্যারেক্টার দিলেই সেই ওয়ার্ডটি তোমার সামনে চলে আসবে, কাজে সেখান থেকে তুমি সঠিক কিওয়ার্ডটি পেয়ে যেতে পারবে। সেই কারণে আমরা কি করব, একটা সাদা প্রজেক্ট নিয়েও আমরা সেটাকে সেভ করে ফেলতে পারি। তো সেভ করার জন্য যথারীতি কন্ট্রোল এস চাপতে পারো কিংবা ফাইল ক্লিক করে এস চাপতে পারো। আমরা এখানে নিলাম টেস্ট অ্যাড। এখানে সেভ অ্যাজ টাইপ কি আছে, সেভ অ্যাজ টাইপ হচ্ছে সি অর সি প্লাস প্লাস, এটাকে আমরা সেভ করলাম। দেখো সেভ করার সাথে সাথে এখন কিন্তু এই যে ইনক্লুড stdio.h এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং দেখো উপরে যে ARP ইন্টিজার নাম্বার এটির কালার কিন্তু হিডেন কালার হয়ে গেছে। তার মানে এইটি যে প্রোগ্রামে শো করবে না সে কিন্তু এটা এখান থেকেও বলে দিয়ে দিচ্ছে যেটি কিন্তু শো করবে না। তো ইনক্লুড stdio.h, তারপরে আমরা নিচে এসে কি করব, এখন যদি আরো কোনো হিডার ফাইল ইনক্লুড করার দরকার হয়, যতগুলো দরকার হবে ততগুলো কিন্তু এখানে তুমি ইনক্লুড করে নিতে পারো। আমরা দেখব যে মানে বিভিন্ন ধরনের বা একাধিক হিডার ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময় করব। এরপর আমরা লিখব ইন্টি মেইন দেওয়ার পর একটা ব্র্যাকেট দেওয়ার পর এখন হচ্ছে দুইটা সিঙ্গেল ব্র্যাকেট। ইন্টি মেইনের পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট মুখোমুখি দেওয়া প্রোগ্রামিং এর ভাষা, এই যে দুইটা নাল ব্র্যাকেট মুখোমুখি দেওয়াটাকে প্রোগ্রামিং এর ভাষাটাকে ফাংশন বলা হয়ে থাকে। অর্থাৎ দুইটি ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু আর একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটিকে ফাংশন বলা হয়ে থাকে, ইন্টি মেইন ফাংশন। এই ফাংশনটা কিন্তু দুইটা ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে, এবং এই দুইটা ব্র্যাকেট এরকম দেখলেই কি করে প্রোগ্রাম কিন্তু বুঝে নেয় এটা একটা ফাংশন। সো ইন্টি মেইন ফাংশন, সেই ফাংশনটি কোথায় লিখতে হবে, এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু সমস্ত ফাংশনটি লিখতে হবে। এর মধ্যে এখন আমরা লিখব কি বলেছি, ইন্টি a, b, s, তিনটা ভেরিয়েবল নিয়েছি, এবং সি প্রোগ্রামিং এর এক একটি লাইনকে এক একটি স্টেটমেন্ট বলা হয়ে থাকে, একটা লাইনকে একটা স্টেটমেন্ট বা এক্সপ্রেশন বলা হয়ে থাকে বা রাশিমালা বলা হয়ে থাকে। একটা রাশিমালা শেষ যেখানে হবে সেখানে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে। এই সেমিকোলনটি দেখেই সি প্রোগ্রাম বুঝে নেবে এই রাশিমালা বা এই এক্সপ্রেশনটি এখানে শেষ। তো যখন একটা এক্সপ্রেশন শেষ হয়ে যাবে তখন সেটাকে একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। তারপর হচ্ছে ইন্টি a, b, s, তিনটা কি ভেরিয়েবল। এখন আমরা কি লিখব, স্ক্যানএফ। খেয়াল করো SCA এই তিনটা শব্দ দেওয়ার সাথে সাথে, এই তিনটা ক্যারেক্টার দেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্যানএফ শব্দটি নিচে আমাকে দেখিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে প্রজেক্টটাকে যদি সেভ করে নাও বা ফাইলটাকে যদি সেভ করে নাও তাহলে এই অ্যাডভান্টেজ তুমি পেয়ে যাবে। তোমার আর কিছু লেখার দরকার নাই, যেহেতু স্ক্যানএফটি ব্লু কালারে হাইলাইট হয়ে আছে, তুমি এখন শুধু এন্টার দিলে স্ক্যানএফটি ওখানে সেট হয়ে যাবে এবং সেটি নির্ভুল হবে। এখন আমরা কি করব, ডাবল কোটেশনের মধ্যে %d তারপর কমা অ্যাড্রেস অফ বলেছি a দেওয়ার পর আমরা সেমিকোলন দিয়ে শেষ করব স্ক্যানএফ। তো এখানে বলা হচ্ছে স্ক্যানএফ একটা ইনপুট, সেই ইনপুটটি কেমন করে আসবে, ডেসিমাল টাইপ আসবে, আসার পরে কি হবে সেটা এর কাছে পৌঁছে দেওয়া হবে। আরেকটা স্ক্যানএফ নিলাম এবং সেটাকে বললাম যে %d কমা অ্যাড্রেস অফ কার কাছে দেবে, এখন b এর কাছে পৌঁছাবে। তাহলে দুইটা ইনপুট পৌঁছে দিল কার কাছে, একটা এর কাছে আর একটা b এর কাছে। এখন এর কাছে এবং b এর কাছে যে মানটি দিয়েছে সেই মানটিকে বলেছি, সেই মানটিকে তোমরা যোগ করে কি করো, s এর কাছে পৌঁছে দাও। s = a + b বলেছি, ইকুয়ালটি হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজ কি, এর কাজ হচ্ছে ডান পাশে যে জিনিসটি থাকবে সেটিকে বাম পাশের কাছে অ্যাসাইন করে দেওয়া। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট অপারেটর ডান পাশে a এবং b আছে, সো a এর মান এবং b এর মানটাকে যোগ করে বাম পাশে যে আছে তার কাছে পৌঁছে দেবে। কাজে a এর মান এবং b এর মান যোগ করে বাম পাশে s আছে, s এর কাছে পৌঁছে দেবে। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে এটি।
প্লাস অপারেটরের কাজ কি? প্লাস অপারেটরের কাজ হচ্ছে দুই পাশে যে দুইটা অপারেন্ড থাকে অপারেন্ড দুইটাকে যোগ করা। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে যে তার ডান পাশে যে জিনিসটি থাকবে সেই জিনিসটির মানটাকে বাম পাশের কাছে পৌঁছে দেওয়া। এরপর আমরা বললাম প্রিন্টএফ। দেখো পিআরআই লেখার সাথে সাথে আমাকে অনেকগুলো সাজেস্ট কিওয়ার্ড দিয়েছে। প্রিন্টএফ, প্রায়োরিটি, প্রাইভেট, কোনটি তোমার দরকার? সবগুলো কিন্তু প্রোগ্রামের জন্য দরকার, কিন্তু আমার দরকার প্রিন্টএফ। প্রিন্টএফটি হাইলাইট হয়ে অ্যাসাইনমেন্টের চাপ দিলাম, দিয়ে এখানে আমি স্ট্রিং কনস্ট্যান্ট দিয়ে লিখতে পারি। এখন আমরা সেটা লিখছি না, আমরা পরবর্তীতে আরো ডিপলি আলোচনা করব। এখানে বলা হচ্ছে %d, s। আমরা যখন স্ক্যানএফ যখন লিখেছি তখন কিন্তু %d তারপরে কমা দিয়ে অ্যাড্রেস অফ a বা অ্যাড্রেস অফ b লিখেছি, কিন্তু প্রিন্টএফ লেখার সময় কিন্তু এই যে অ্যাড্রেস অফ s লিখলাম না। কারণ হচ্ছে যখন একটা ইনপুট দিচ্ছি তখন সেই ইনপুটটাকে নিয়ে কি করবে, এর কাছে পৌঁছে দেবে। তো কারো কাছে পৌঁছে দিতে গেলে তার ঠিকানাটি অবশ্যই দরকার। সেই কারণে বলা হচ্ছে অ্যাড্রেস অফ a এর ঠিকানায় পৌঁছে দাও, অ্যাড্রেস অফ b এর ঠিকানায় পৌঁছে দাও। কিন্তু যখন আমরা কাউকে ডাকতে চাচ্ছি, তার নাম ধরে ডাকলাম, তুমি চলে আসো, তাকে আর বলা লাগে না এত নম্বর সিটে অমুক বসে আছো, সে চলে আসো, বা এত নম্বর জায়গায় এস বসে আছো, সে চলে আসো, এভাবে ডাকা লাগে না, এস চলে আসো। কিন্তু যদি বলি এই জিনিসটা বির কাছে দিয়ে আসো, বি কোথায় আছে বলে দিতে হবে। এত নম্বর সিটে বি বসে আছে, তার কাছে দিয়ে আসো। এত নম্বর সিটে এ বসে আছে, তার কাছে দিয়ে আসো। সেই কারণে কিন্তু অ্যাড্রেস অফ এ বা অ্যাড্রেস অফ বি এটি ব্যবহার করা হয়। কিন্তু প্রিন্টে যখন ফলাফল না হয় তখন কিন্তু অ্যাড্রেসটি ব্যবহার করা হয় না। এরপর আমরা যেটা লিখব সেটি হচ্ছে রিটার্ন। দেখো রিটার্ন লেখার সাথে সাথে চলে আসছে রিটার্ন 0। তো এই প্রোগ্রামটি আমাদের লেখা শেষ। এখন প্রথম থেকে আসি, অ্যাড টু ইন্টিজার নাম্বার। কমেন্ট সেকশন বলেছে এটি প্রোগ্রাম রান করলে সেটি চালু হবে না বা সেটি প্রদর্শন করবে না। তারপরে যেটি হচ্ছে ইনক্লুড সেকশন, আমরা একটা ইনক্লুড ফাইল নিয়েছি, আমরা কোনো গ্লোবাল ভেরিয়েবল নেইনি বা ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করিনি। আমরা এরপর কি বললাম, মেইন ফাংশন শুরু করলাম। মেইন ফাংশন শুরু করার পর মেইনের মধ্যে আমরা কি নিয়েছি, ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি, তারপর দুইটা ইনপুট নিয়েছি, এরপর সেটাকে প্রসেস করেছি, এরপর সেটাকে আউটপুটে দিয়েছি। এখন সেই ইন্টি মেইন। তার আগে বলি প্রোগ্রাম কিভাবে কাজ করে। প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করে। অর্থাৎ প্রথমে প্রোগ্রাম চালু করলেই ইনক্লুড stdio.h লাইব্রেরি থেকে এই ফাইলটাকে ইনক্লুড করবে, তারপর ইন্টি মেইন ফাংশন চালু হবে। চালু হওয়ার পরে কি করবে, ইন্টি abs, a b এবং s নামে তিনটে ভেরিয়েবল নেবে। ভেরিয়েবল নেওয়ার পরে কি করবে, একটা ইনপুট নেবে, সেই ইনপুটটা নিয়ে কোথায় রাখবে, এর কাছে দেবে। তারপর আরেকটা ইনপুট নেবে, নিয়ে কি করবে, বি এর কাছে দেবে। তারপরে সে কি করবে, a আর b কে যোগ করে s এর কাছে দিয়ে দেবে। তারপরে সে কি করবে, এসটাকে আউটপুট হিসেবে মনিটরে পাঠিয়ে দেবে। তারপরে রিটার্ন 0 কার কাছে রিটার্ন করবে, একটি মেইন। যখন সেই মেইনের শুরুতে কোনো কিছু না লেখা হয় তখন আসলে সেই মেইনটিকে কোনো কিছু ইন্ডিকেট করে না, সে শুধুই মেইন, তাকে কোনো কিছু ইন্ডিকেট করা হয় না। কিন্তু মেইনের আগে যখন ভয়েড লেখা হয় তখন ভয়েড মানে কি, ফাঁকা বা নাল। তো যখন ভয়েড মেইন লেখা হয় তখন বলে এটা ভয়েড মেইন, এ ফাঁকা, এর কোনো ক্ষমতা নেই, এ কোনো কিছু নিতে পারবে না। কিন্তু যখন ইন্টি মেইন লেখা হয় তখন মেইনটা হচ্ছে ইন্টিজার টাইপের। এই মেইনটি একটা ইন্টিজার ভ্যালু নিতে পারবে, তা ধারণ করতে পারবে, তাকে সেই সক্ষমতাটি দেওয়া হয়। ইন্টি মেইন লিখলে মেইনটি একটা ইন্টিজার ভ্যালু ধারণের সক্ষম হয়, কিন্তু ভয়েড মেইন বা কোনো কিছু না লেখা থাকলে সে আসলে কোনো কিছু ভ্যালু ধারণ করতে সক্ষম হয় না। এটা কিন্তু মেইনের কথা বলছি। এখন একটা উদাহরণে আসি। ধরো তোমার বাবা তোমার শিক্ষকের কাছে একটা মেসেজ দিল, তোমাকে দিয়ে বলল যে তুমি শিক্ষককে এই কথাটি বলো। তো তুমি কলেজে গেলে, শিক্ষকের সাথে হয়তো দেখা হয়েছে, তুমি স্যারকে হয়তো বলেছো, বাড়িতে ফিরে এসেছো। কিন্তু বাড়িতে ফিরে আসার পর তোমার বাবা কিন্তু শিওর না যে তুমি আসলে সেই মেসেজটি তোমার স্যারের কাছে পৌঁছে দিয়েছো কিনা। তুমি দিতেও পারো বা নাও দিতেও পারো, তুমি তো ভুলে যেতেও পারো, কিন্তু তুমি যে মেসেজটা তোমার স্যারের কাছে পৌঁছেছো এটা কিন্তু তোমার বাবা শিওর না। কিন্তু তোমার বাবা যদি বলে যে বাড়িতে এসে আবার আমাকে জানিও যে স্যারকে মেসেজটা দিয়েছো কিনা,
এখন তুমি কলেজে গেলে, স্যারের সাথে দেখা করলে, স্যারকে মেসেজটা দিলে, দেওয়ার পর বাড়িতে এসে আবার বাবাকে বললে যে আমি স্যারকে মেসেজটা পৌঁছে দিয়েছি, তখনই কিন্তু তোমার বাবা নিশ্চিত যে মেসেজটা স্যারের কাছে পৌঁছেছে। উদাহরণটা যদি বুঝে থাকো তাহলে এখন ইন্টিমেট এবং রিটার্নের উদাহরণটি আমি বুঝাবো। প্রোগ্রাম কিভাবে কাজ করে? লাইন বাই লাইন এক্সিকিউট করে। কে করতেছে? মেইন ফাংশনকে, মেইন মূল ফাংশন হচ্ছে মেইন। কাজেই এই প্রোগ্রামটি যথাযথভাবে কাজ করেছে কিনা সেটি জানার প্রয়োজন রয়েছে কার? মেইনের। যেমন মেসেজটি পাঠিয়েছিল কে? তোমার বাবা। এই মেসেজটি স্যারের কাছে যথাযথভাবে পৌঁছেছে কিনা সেটি কিন্তু জানার প্রয়োজন রয়েছে তোমার বাবা, কারণ তোমার বাবা নিশ্চিত হতে চাচ্ছে যে মেসেজটা স্যারের কাছে পৌঁছেছে। ঠিক তেমনি মেইন ফাংশন সেও নিশ্চিত হতে চায় যে আমার মধ্যে যে প্রোগ্রামটি আছে সে প্রোগ্রামটি সবকিছুই ঠিকমতো কাজ করেছে। তো প্রোগ্রাম যখন লাইন বাই লাইন কাজ করতে করতে রিটার্ন জিরোর কাছে চলে আসে, জিরোকে একটা ইন্টিজার ভ্যালু কিন্তু রিটার্ন জিরোর কাছে চলে আসে, তখন এই রিটার্ন এ কি করে? একটা জিরোকে রিটার্ন করে দেয়। কার কাছে? মেইনের কাছে। একটা জিরোকে মেইনের কাছে রিটার্ন করে দেয়। আর মেইন কি? ইন্টিজার মেইন, সে একটা ইন্টিজার ভ্যালু রিসিভ করতে পারে। তো রিটার্ন যখন একটা জিরোকে রিটার্ন করে দেয় মেইনের কাছে, তখন মেইন বুঝে নেয় যে রিটার্ন ওই লাইন পর্যন্ত যাওয়ার পরে যখন একটি জিরো আমার কাছে রিটার্ন এসেছে, তখন আমার অধীনে যে প্রোগ্রামটি রয়েছে সে প্রোগ্রামটি সাকসেসফুলি লাস্ট লাইন পর্যন্ত কাজ করেছে। বোঝা গেছে? অর্থাৎ এখানে এই ইন্টি মেইন, তুমি যদি ইন্টি মেইন না লেখো এবং শুধু মেইন লিখে নিচে রিটার্ন জিরো নাও দাও, তোমার কিন্তু প্রোগ্রাম হবে, কিন্তু মেইন জানতে পারবে না আসলে তার প্রোগ্রামটি সাকসেসফুলি কাজ করেছে কিনা। যেমন তুমি কলেজ থেকে ফিরে এসে তোমার বাবাকে না বললে তোমার বাবা যেমন নিশ্চিত হতে পারতো না যে মেসেজটি স্যারের কাছে যথাযথভাবে পৌঁছেছে, ঠিক তেমনি একটি জিরো যখন মেইনের কাছে রিটার্ন করা হবে তখন মেইন বুঝে নেবে যে তার প্রোগ্রামটি সাকসেসফুলি লাস্ট লাইন পর্যন্ত কাজ করেছে। সেই কারণেই কিন্তু আসলে প্রফেশনালরা সবাই কি করে? ইন্টি মেইন এবং রিটার্ন জিরো এটি ব্যবহার করে। আশা করি এই যে ইন্টি মেইন, ভয়েড মেইন কিংবা শুধু মেইন, এই পার্থক্যটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? প্রোগ্রামটিকে চালু করব, রান করাবো। তো প্রোগ্রামটিকে রান করাইতে গেলে প্রথমে কি করতে হবে? এটিকে বিল্ড করতে হবে। আমরা যে প্রোগ্রামটি লিখেছি এটি কিন্তু আসলে সোর্স কোড বা উৎস প্রোগ্রাম। এটাকে অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হবে, অর্থাৎ এটাকে এখন কম্পাইল করতে হবে, অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে হবে। তো সেজন্য আমাদের যেটি করতে হয় সেটি হলো, আমরা এখানে বিভিন্ন মেনুতে যদি দেখি, আমরা মেনুর উপরে বিল্ড বলে একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা দেখে নিই মেনুর মধ্যে বিল্ড বা কন্ট্রোল এবং F9, কন্ট্রোল এবং F9 চাপ দিলেও কি হবে? বিল্ড হয়ে যাবে। বিল্ড হয়ে কি হবে? এটা অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রামে রূপান্তর হয়ে যাবে। বিল্ড করার পর যখন কন্ট্রোল F10 বা এই রান মেনুতে ক্লিক করব তখন কি হবে? প্রোগ্রামটি আমার সামনে রান বা চালু হবে। আর শুধু F9, এখানে বলছে বিল্ড এন্ড রান, শুধু F9 এটি যদি প্রেস করি তাহলে কম্পিউটার একই সাথে অনুবাদ করে প্রোগ্রামটি আমার সামনে রান হয়ে যাবে। এখানে আমরা বিল্ডের মধ্যে এই যে আইকনগুলো দেখছি, এই আইকনগুলো কিন্তু এখানে স্ট্যান্ডার্ড টুলবারও কিন্তু এই আইকনগুলো রয়েছে। এখানে যদি নিয়ে যাই এটি বিল্ড, এটি রান এবং এটি হচ্ছে বিল্ড এন্ড রান। তো আমরা সরাসরি বিল্ড এন্ড রানটিতে ক্লিক করব, একবার সে বিল্ড হয়ে প্রোগ্রামটি আমার সামনে রান হয়ে যাবে। তো আমরা বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, এই যে প্রোগ্রামটি বিল্ড হলো এবং একসাথে রান হয়ে গেল। যদি প্রোগ্রামটিতে কোনো ভুল থাকতো তাহলে কিন্তু প্রোগ্রামটি রান হতো না, আমরা সেটি দেখব। এখন আমরা দুইটা ভ্যালুতে একটা দিলাম 5 আর একটা দিলাম 4, কত হলো? 5 আর 4 যোগ করলে 9, ওই যে নিচে দেখা যাচ্ছে আমাদের 9। তো এখন আমরা যদি এই প্রোগ্রামটির কোন একটি জায়গায় ভুল করি, একটা সেমিকোলন দিলাম না, না দিয়ে যখন আমি বিল্ড এন্ড রান ক্লিক করব তখনই দেখো এই যে একটা লাল স্পট পড়ে গেছে, অর্থাৎ এখানে একটি ভুল এসেছে। ভুল এসেছে বলতে এই যে লাল স্পট, এটির আগে এই যে স্ক্যানএফ লাস্টে একটা সেমিকোলন দেওয়ার পর এই স্টেটমেন্টটি ভিন্ন একটি স্টেটমেন্ট হতে হবে। এই দুইটা জিনিস কখনো একই সাথে একই স্টেটমেন্টে হবে না, সেখানে ভুল ধরেছে। তার মানে একটা সেমিকোলন দিয়ে যখন এইটাকে আমরা আবার রান করব তখনই দেখো এখন রান হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি প্রোগ্রামিং প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয় সেটি আমরা দেখলাম।
শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে যে একটি মেইন ফাংশনের কয়টি অংশ থাকে? একটি, দুইটি, তিনটি নাকি চারটে? আজকে আলোচনায় কিন্তু আমরা একটি তুলে ধরেছি, একটি মেইন ফাংশনের মধ্যে আবার কিছু অংশ থাকে, সেই অংশ কয়টি? একটি, দুইটি, তিনটি নাকি চারটি? তোমরা আলোচনায় যেটা দেখেছিলাম, একটি মেইন ফাংশনের মধ্যে দুইটি অংশ থাকে, একটি হচ্ছে কি ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তোমাদের জন্য এবারে প্রশ্ন হচ্ছে একটি সি প্রোগ্রামে প্রধানত কয়টি অংশ থাকে? একটি, দুইটি, তিনটি নাকি চারটি? একটি সি প্রোগ্রামে প্রধানত কয়টি অংশ থাকে? সি প্রোগ্রামের মধ্যে আমরা অনেকগুলো অংশ দেখিয়েছি, কিন্তু তার মধ্যে কয়টি অংশ প্রধান সেটি। আমরা যেটা জেনেছি যে একটি সি প্রোগ্রামের প্রধানত দুইটি অংশ থাকে, একটি হচ্ছে ইনক্লুড সেকশন আর একটি হচ্ছে মেইন সেকশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে যে একটি প্রোগ্রামের সংগঠন সম্পর্কে জানলাম, আরো যেটি জানলাম প্রোগ্রামের মৌলিক গঠন কাঠামো, আরো জানলাম হচ্ছে যে মৌলিক গঠন কাঠামো ব্যবহার করে কিভাবে একটি প্রোগ্রাম লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে আজকের আলোচনা শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ক্লাসে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।